আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোর অপেক্ষায় গল্পের সিজন 2 3 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। খুব চেনাচানা লাগছে, তারপর একটু ভালো করে দেখে চিনতে পারলাম এরা কে। তারপর সেই দিক থেকে চোখ হাঁটিয়ে খাবার খেয়ে বিল মিটিয়ে মামুনকে বিদায় দিয়ে চলে আসলাম বাসায়। তার আগে একটা কাজ করছি, সেটা না হয় পরে জানবেন। বাসায় এসে মা বাবাকে তাদের জন্য যা শপিং করে এনেছি তা দিলাম। এইদিকে এগুলো দেখে জেরিনের কিছুটা মন খারাপ হয়ে গেল, কারণ তাকে কিছু দিইনি, তার জন্য কিছু আনিনি তাই। আম্মু আব্বুকে ব্যাগগুলো দিয়ে যখন আমি রুমে আসতে যাব, তখন আম্মু বলল দাঁড়া। আমি দাঁড়িয়ে গেলাম। মা বলল জেরিন মার জন্য কিছু আনিসনি? আমি বললাম না। মা বলল কেন? আমি বললাম তার তো অনেক আছে, আবার কি জন্য? মা বলল বিকালে জেরিন মাকে সাথে নিয়ে যাবি আর তাকে শপিং করিয়ে দিবি। আমি বললাম পারবো না। মা বলল তোকে পারতে হবে। জেরিন বলল মা থাক, আমার লাগবে না। মা বলল তুমি চুপ থাকো, তোকে কিছু বলতে বলেছি? আমি বললাম ও তো বলছো লাগবে না, তাহলে? মা বললাম তাহলে আমাদেরও লাগবে না, তোর শপিং ব্যাগ তুই রাখ। এই বলে আমার হাতে দিয়ে দিল। আমি বললাম এগুলো তোমাদের জন্য আনছি, আমাকে দিলা কেন? মা বলল বৌমাকে যদি শপিং করতে নিয়ে যেতে পারিস তাহলে তবে আমি এইসব নিব, তার আগে নয়। কি আর করার, ইচ্ছা না থাকা সত্ত্বেও ওই মেয়েকে নিয়ে যেতে রাজি হলাম। আমি বললাম ঠিক আছে, আমি নিয়ে যাব, এখন তোমরা তোমাদের ওইগুলো নাও। এই বলে মাকে সব শপিং ব্যাগ দিয়ে নিজের রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে রুমে বসে বসে ভাবতে লাগলাম, যত এই মেয়েকে এড়িয়ে চলতে চাই ততই আমার কাছে চলে আসে। না, এই মেয়ের কাছ থেকে দূরে থাকতে হবে, না হলে অন্য কিছু হয়ে যাবে। আচ্ছা, আমি তো তার থেকে দূরে থাকতে চাইনি, আমি তো তার কাছে থাকতে চাইছি, কিন্তু সে তো আমাকে দূরে ঠেলে দিল। তাহলে কেন আমি দূরে থাকবো না? আমিও ওর কাছে থাকবো না, দূরে থাকবো। এইসব ভাবতেছি তখন দুপুরের খাবার খেতে ডাকলো, তাই আর দেরি না করে খাবার খেতে গেলাম। খাবার খেয়ে রুমে এসে চুপচাপ ঘুমিয়ে গেলাম। একটু পর দেরিন এসে দেখলো আমি ঘুমিয়ে আছি। দেরিন আমার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে আছে আর ভাবতে লাগলো, মায়াবী মুখটি তোমার, দেখে লাগে সুখ, কি জানি কি আছে ওই মুখে, দেখে জোড়াই বুক। ঘুমাও তুমি প্রিয়, ওই সূর্যের লাল রক্তমাখা বিকেলে, নিস্তব্ধ ধরিত্রীতে, সুর বাজুক তার সাথে, তুমি যাকে ভালোবাসো। জেরিন আমার মুখের দিকে তাকিয়ে এগুলো মনে মনে ভাবতেছে। হঠাৎ আমার মুখের দিকে একটু খেয়াল করতেই তার মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। জেরিনের মাথায় ঘুরতে লাগলো আমাকে কিস করবে নাকি করবে না। আবার নিজেই বলতে লাগলো যেটা হবার পরে হবে, আমি তো আর কাউকে দিচ্ছি না, আমার স্বামীকেই দিচ্ছি। যেই ভাবা সেই কাজ। জেরিন আস্তে আস্তে আমার সামনে এসে আমার ঠোঁটে আলতো করে কিস দিয়ে সে দৌড়ে আমার রুম থেকে বের হয়ে গেল। যদি আমি রেগে গিয়ে কিছু করি তাই। বিকালবেলায় আম্মুর ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। আমি বললাম মা কেন ডাকছো? মা বলল কেন রে, তোর মনে নেই? আমি বললাম কি? মা বলল কি মানে, হারামজাদা তুই বৌমাকে শপিং করাতে নিয়ে যাওয়ার কথা ছিল না? আমি বললাম এটা তো বিকালে, এখন কেন ডাকছো? মা বলল তোর কাছে কি এখন বিকাল লাগছে না? 4টা বাজে, তাড়াতাড়ি ওঠ, না হয় ঝাঁটার বাড়ি খাবি বলছি। হাতে একটা ঝাড়ু নিয়ে বলল কথাটা। আম্মুর এমন ধমক শুনে আমি তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে রেডি হতে লাগলাম আর আম্মু চলে গেল। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। আমি রেডি হয়ে নিচে গিয়ে মাকে বললাম, মা ও মা, আমি তো রেডি, তোমার বৌমা কই? মা রুম থেকে বলে উঠল, এই গরুর মতো না চিল্লিয়ে একটু অপেক্ষা কর। কি আর করব, অপেক্ষা করতে লাগলাম। একটু পর পিছন থেকে জেরিন বলে উঠল, চলো দেরি হয়ে যাচ্ছে। তারপর আমি পিছন ফিরতেই পুরো অবাক হয়ে গেলাম, কারণ পিছনে ফিরতেই আমি দেখতে পেলাম একটা বোরকা পরা মেয়ে দাঁড়িয়ে আছে। এই কে আপনি? জেরিন বলল, কে মানে? আমি তোমার বউ জেরিন। আমি বললাম কি, আপনি জেরিন? জেরিন বললাম এইবার ঢং না করে চলেন তো। চলেন। এরপর দুইজন মিলে বাইরে যেতে লাগলাম। মনে মনে কোনো অজানা কারণে খুশি লাগছে। বাসার বাইরে এসে একটা রিক্সাতে উঠে পড়লাম আর রিক্সা তার আপন গতিতে চলতে লাগলো। একটু পর মলে আসতেই রিক্সা ভাড়া মিটিয়ে চলে আসলাম আমার জল্লাদ বউকে শপিং করিয়ে দিতে। তারপর শুরু হলো শপিং যুদ্ধ। একবার এই দোকান তো একবার ওই দোকান, কিন্তু মহারানীর কিছুই পছন্দ হচ্ছে না। তার এমন এই ছোটাছুটি করতে করতে সন্ধ্যা 7টা বেজে গেল। আমি বললাম, আচ্ছা আপনি কি আমাকে একটা কথা বলবেন? জেরিন বলল, কি? আমি বললাম, এই যে 3 ঘন্টা ধরে এই দোকান থেকে ওই দোকানে ঘুরতেছেন, কিছু নিচ্ছেন না কেন?
জেরিন বলল কিছু পছন্দ হচ্ছে না তাই নিতে পারছি না। আমি বললাম এটা অনেক আগে বলতে পারতেন, তাহলে আগে চলে যেতে পারতাম। জেরিন বললাম এটা বললে প্রিয় মানুষের সাথে কি ঘোরা যেত? তাছাড়া আপনিও আগে জিজ্ঞেস করতে পারতেন, আপনি কেন করেননি? এর এমন কথা শুনে ইচ্ছে করছে এখানে একটা লাগিয়ে দিতে, মানে থাপ্পড় আর কি। আমি বললাম এই এত কথা না বলে বাড়ি চলতো, তোর এমন ঢং আমার সহ্য হচ্ছে না। জেরিন বলল বাড়িতে যেতে পারি, কিন্তু আমার হাতে যদি শপিং ব্যাগ না দেখে তাহলে আম্মু কি করবে সেটা তো আপনি জানেনই। আমি বললাম আরে মেরি ধ্যাত ধ্যাত, কি যে করি এই আপদটাকে নিয়ে। আচ্ছা এখন কি করলে আপনি শপিংটা করবেন? জেরিন বলল বেশি কিছু না, আমি তোমার হাত ধরে হাঁটবো আর তুমি আমার জন্য জামা পছন্দ করে দিবে। আমি বললাম না, এটা কখনোই সম্ভব না। জেরিন বলল তাহলে আমার শপিং করার কোনো সম্ভাবনা নেই। আমি কপালে থাপড়াতে লাগলাম নিজের হাই আল্লাহ, আমি এই কোন ঝামেলায় পড়লাম। জেরিন বলল আমি তো মাকে বলবো, উনি আমাকে শপিং করিয়ে দেয়নি। আমি বললাম আচ্ছা বাবা থাম, আর কিছু করা লাগবে না, নে আমার হাত ধর আর আমি তোকে জামা পছন্দ করে দিই। বাবা জীবনে বেঁচে থাকলে তোকে নিয়ে শপিং করাতে আসবো না আর। জেরিন একটু হেসে বললাম এখন চলো আমার জান। এতির এমন ঢং দেখে ইচ্ছে করছে অনেক কিছু করতে, কিন্তু কিছু করতে পারছি না। যাই হোক অনেক কষ্ট করে ডাইনিরে শপিং করিয়ে দিলাম, তারপর বাসায় চলে গেলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ আরাম করার পর খাবার খেয়ে আমি সোফায় শুয়ে পড়লাম। আজ তাড়াতাড়ি শোয়ার কারণ হচ্ছে কাল মামুনের বিয়ে, অনেক কাজ, সেখানে যেতে হবে, তাই আর কি একটু তাড়াতাড়ি ঘুমাতে গেলাম। একটু পর জেরিনও আসলো আর আমার সোফার সামনে দাঁড়িয়ে থাকলো, মনে হয় কিছু বলবে। আমি বললাম কিছু বলবেন? জেরিন বলল না মানে আমি বললাম এত পেঁচিয়ে না বলে তাড়াতাড়ি বলেন কি বলবেন। জেরিন বলল চলেন একসাথে বিছানাতে ঘুমাই। আমি বললাম কেন, সোফাতে থাকলে কি সমস্যা, নাকি সোফায় থাকলে কোনো অপবাদ দিতে পারবি না তাই বিছানায় নিয়ে যেতে চাচ্ছিস তাই না? জেরিন বলল আজব, আমি তোমাকে অপবাদ কেন দিব, আর কি দিব অপবাদ? আমি বললাম কেন, তোর মতো মেয়েকে আমার জানা আছে, হয়তো বলে অপবাদ দিবি। জেরিন বললাম তুমি এটা বলতে পারলে, তুমি আমার স্বামী, তোমাকে কেন আমি অপবাদ দিব? আমি বললাম কেন, আগে তো স্বামী ছিলাম, তখন কিভাবে দিচ্ছিলি? জেরিন বলল প্লিজ ওই কথাগুলো ভুলে যাও না। আমি বললাম কিছু কথা, কিছু মুহূর্ত, অনুভূতি কখনো ভোলা অসম্ভব, সেগুলো হচ্ছে এক প্রিয় মানুষের সাথে কাটানো সময় আর একটা প্রিয় মানুষের দেওয়া কষ্ট, অবহেলা। জেরিন কান্না করে বলছে তাহলে তুমি আমাকে কখনো মেনে নিবে না? আমি বললাম না নিব না, যা তো কানের কাছে ঘ্যান ঘ্যান না করে একটু ঘুমাতে দে, যত সব ফাউল। এটা বলে অন্য মুখ করে ঘুমিয়ে পড়লাম। এইদিকে জেরিন সেখানে দাঁড়িয়ে কান্না করছে, এতে আমার কিছু করার নেই, এটা তার কর্মের ফল। আমি কখন যে ঘুমিয়ে গেলাম তা বলতে পারবো না। ঘুমাচ্ছিলাম এমন সময় পুরো সোফা কাঁপতে লাগলো। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি সোফা থেকে উঠে পড়লাম। তারপর সোফার দিকে তাকিয়ে দেখি সাইডে থাকা ফোনটা ভাইব্রেট হয়ে এমন করছে। আমি কি না কি মনে করছি আল্লাহ জানে। তারপর ফোনটা হাতে নিয়ে দেখি কেউ কল দিয়েছে। আমি ধরে বললাম হ্যালো স্যার, আসবেন না? আমি বললাম আসতেছি, তোরা ভালো করে আদর যত্ন কর শালাকে। এটা বলে ফোনটা কেটে ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি রাত 1টা বাজে। কি আর করার, আস্তে আস্তে চুপচাপ কেউ যাতে টেন না পায় সেইভাবে বাড়ি থেকে বের হলাম। উদ্দেশ্য এখন আমাদের পরিত্যক্ত গোডাউন। তারপর চলতে শুরু করলাম, বেশি দূরে না হওয়ায় 10 মিনিটে পৌঁছে গেলাম। সেখানে পৌঁছে গোডাউনের দরজা খুলে ঢুকে পড়লাম। আমি বললাম এই শালার জ্ঞান ফিরা। জি স্যার, এটা বলে একটা ছেলে গিয়ে বাঁধা লোকটিকে জাগানোর জন্য গরম ফুটন্ত পানি ছুঁড়ে মারলো। লোকটির মুখে গরম পানি পড়তেই লোকটি চিৎকার দিতে লাগলো, কিন্তু আফসোস তার আওয়াজ কেউ শুনতে পাবে না, কারণ তার মুখে কাপড় দেওয়া। তারপর ছেলেটা আমাকে দেখতে পেয়ে কিছুটা চমকে গেল। আমি বললাম এই শালা কিছু বলতে চাই, তাকে বলতে দে। এটা বলতেই লোকটির মুখ থেকে কাপড়টা খুলে দিল। লোকটি বললাম তুই এখানে? আমি বললাম আমি এখানে, তাহলে চিনতে পারলি? লোকটি বললাম আমাকে ধরে আনলি কেন? আমি একটু হেসে বললাম তুই হয়তো ভুলে গেছোস, এটা তোর এলাকা না, এটা আমার এলাকা, বুঝতে পারছিস? দূর এত কথা কেন বলছি, তোর সাথে যেটার জন্য এসেছি সেটা সেরে নি। এই তোরা কই, আমার জিনিসগুলো আন। জি স্যার, এই নিন, আপনি যেগুলো কিনে আনতে বলেছেন সব নিয়ে আসলাম। আমি বললাম এগুলো সামনে রাখ, আরেকটা চেয়ার নিয়ে আয়। তারপর একটা ছেলে গিয়ে একটা চেয়ার নিয়ে আসলো। আমি চেয়ারটা নিয়ে নিয়ালের সামনে গিয়ে বসলাম। এখন আপনারা ভাবতেছেন শুভ কি আবার মাফিয়া হয়ে গেল নাকি? আরে না, আমি যাতে আবার পালিয়ে না যাই এবং আমাকে যাতে কেউ আক্রমণ না করতে পারে তাই বাবা এইসব গার্ড নিয়োগ দিছে যারা আমার আশেপাশে থাকে। আর আমি কি করবো, সুযোগে সদ্ব্যবহার। এরা তো আমার কথা শুনবে, তাই একটু মাথাটা শয়তানের লাড়া দিল। যাই হোক গল্পে ফেরা যাক। আমি নিয়ালের সামনে বসে ব্যাগটা খুলে একটা চাপাতি প্লাস বিভিন্ন রকম ইত্যাদি আসছিল। এইসব দেখে নিয়াল ভয় পেয়ে গেল আর বলতে লাগলো এই শুভ, তুই এগুলো কেন বার করছিস?
আমি বললাম দেখতে চাচ্ছি আর কি কোনটা কেমন ভালো কাজ করে। নিহাল ঢোক গিলে বলতে লাগলো মানে? আমি বললাম মানেটা খুব সহজ, এই তোরা ওর 2 হাত ধর। আমার কথা বলতে দেরি আর গার্ড দুইজন নেহালের হাত ধরে টেবিলে রাখতে দেরি হলো না। নেহাল বলল, ভাই আমাকে তুই মাফ করে দে, আমার ভুল হয়েছে, তুই যা বলবি আমি তাই করব, কিন্তু আমাকে ছেড়ে দে। আমি হেসে বললাম, তোকে ছেড়ে দিব? তোকে ছেড়ে দিলে মনুষ্যত্ব মরে যাবে। আচ্ছা তোর কাছে এমন কত মেয়ে বলছে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তুই কি ছেড়ে দিছস? আচ্ছা অন্য মেয়েদের কথা বাদ দিলাম, নীলা নীলা তো তোকে ভালোবাসতো, কিন্তু ওর সাথে কেন এমন করলি? আমি মানছি নীলা আমার সাথে অনেক অন্যায় করেছে, কিন্তু সব তোর কারণে। এখন তুই বল তোর মতো অমানুষকে কি করা যায়? নীলাকে কেন মারছিস? নিহাল বলতে লাগলো, আমি শুরু থেকে নীলাকে পছন্দ করতাম, আই মিন তার দেহকে, কিন্তু প্রথম বাধা ছিল তুই, তাই তোকে সরিয়ে আমি নীলাকে কাছে পেতে চাইছিলাম এবং কাছেও পেয়ে গেছি। আমার যখন ইচ্ছা করতো তখন তার সাথে থাকতাম। একদিন নীলা বলল ও মা হতে চলেছে এবং আমাকে বিয়ে করার জন্য প্রচুর চাপ দিচ্ছে। আমি ওর উপর বিরক্ত হয়ে গিয়েছিলাম এবং তাকে বললাম, তোর মতো কত মেয়ে প্রতিদিন আমার এই বিছানায় থাকে, আর তুই বলছিস আমাকে বিয়ে করতে? তুই ভাবলি কি করে তোর মতো নষ্ট মেয়েকে আমি বিয়ে করব? নীলা বলল, কি বলছিস? তুই আমাকে ভালোবাসছিস না তাই না? আমি শুধু তোর ভোগের পাত্র ছিলাম এটাই? নিহাল বলল, নীলা বলল, আমি তোর এই ভালো মানুষের ভিতরে যে অমানুষের চেহারাটা আছে ওইটা বের করব, বুঝতে পারছিস? ছাড়বো না তোকে, আমি সব বলে দিব। তুই শুভকে মেরেছিস, তখন বুঝতে পারবি। নীলার এমন কথা শুনে আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম, তাই তাকে সেখানে মেরে দিয়েছি। আমি বললাম, ছি ছি, তোর মতো একটা অমানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। নিহাল বললাম, ভাই আমি অনেক গুনাহ করেছি, অনেক খারাপ কাজ করেছি, আমি জানি আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, কিন্তু আমার উপর একটু দয়া কর, আমি নিজে পুলিশের কাছে গিয়ে ধরা দিব, তাও আমাকে মারিস না, এতটুকু কর ভাই। আমি বললাম, আরে আমারে কি পাগলা কুকুরে কামড় দিছে যে আমি তোকে মারতে যাব? আর তোর কষ্ট করে পুলিশের কাছে যাওয়া লাগবে না, পুলিশ এখানে আছে। এতক্ষণ তোর মুখ থেকে সব স্বীকার করানোর জন্য এমন ভয় দেখিয়েছিলাম। আমি বললাম, নিজাম ভাই আসেন, আপনার অপরাধী ধরে নিয়ে যান। তারপর পুলিশ এসে নিহালকে ধরে নিয়ে যাচ্ছে। আর তখন পুলিশ অফিসার বলল, ধন্যবাদ শুভ ভাই, আপনার মতো মানুষ হয় না। আমি বললাম, আরে পাম দিয়েন না ভাই, আমিও এতটা ভালো মানুষ না। এই বলে বাসার দিকে হাঁটতে লাগলাম। বাসায় সাবধানে ঢুকে সাবধানে শুয়ে পড়লাম, তারপর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙতে একটু অবাক হলাম, কারণ আজ জেরিন ডাকলো না। বিছানায় তাকিয়ে দেখি সে নাই। কি ব্যাপার, জেরিন কোথায় গেল? আজ আমাকে ডাকলো না কেন? পরক্ষণে বললাম, যাই হয়েছে ভালো হয়েছে, মনে হয় কালকের কথা মাথায় ঢুকছে, না হলে ডাকতে ডাকতে মাথা খেয়ে ফেলতো। এইসব ভাবতে ভাবতে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে রুমে আসতে সোফায় থাকা ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখি মামুন। আমি বললাম, হ্যালো মামুন। মামুন বলল, রাত তোর মামুন, কয়টা বাজে এখনো আসলি না যে? আমি বললাম, আরে রাগিস কেন, আসবো আর কি, মাত্র ঘুম থেকে উঠলাম, এখন অনেক সময় আছে। মামুন বলল, শালা এইদিকে দুপুর হয়ে যাচ্ছে, আর উনি বলে এখনো সময় আছে, আঙ্কেল আন্টি চলে এসেছে, তাড়াতাড়ি আয়। আমি মামুনের এমন কথা শুনে কয়টা বাজতেছে এটা দেখতেই স্ক্রিনে তাকাতেই আমি অবাক, কারণ 10:30 বাজে। দোস্ত আমি আসতেছি ভাই, রাগ করিস না, এটা বলে ফোন কেটে তাড়াতাড়ি রেডি হতে লাগলাম। আর ভাবতে লাগলাম, মা বাবা চলে গেছে, মানে তাহলে জেরিন কেন যায়নি? এটা বলতে কোথা থেকে যেন জেরিন রুমে ঢুকলো। জেরিন বলল, ও এখন সময় হয়েছে ঘুম থেকে ওঠার? আমি বললাম, হ্যাঁ সময় হয়েছে, তাতে আপনার কি? জেরিন বলল, আমার কিছুই না, রেডি তো হয়ে গেছেন, একটু দাঁড়াও আমিও রেডি হয়ে নিই। আমি বললাম, আপনি কেন রেডি হবেন? জেরিন বলল, ওমা বিয়েতে যাব না? আমি বললাম, তো বিয়েতে যখন যাওয়ার এত ইচ্ছা, মা বাবার সাথে যাননি কেন? জেরিন বলল, মা বাবা আপনার সাথে যেতে বলেছে। আমি বললাম, মা বাবা বলেছে আমার সাথে যেতে, তাই যেতে হবে? ভেয়া কোথাকার, নিচে আসেন তাড়াতাড়ি। আমি কথাটা বলে নিচে গিয়ে ফোন টিপতে লাগলাম। এইদিকে আমার এমন কথা শুনে জেরিনের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। যেই ছেলে আমার মুখের উপর কথা বলতো না, সেই ছেলে আজ আমাকে কষ্ট দিয়ে কথা বলে। আজ বুঝতে পারছি, ভালোবাসার মানুষের দেওয়া কষ্ট অবহেলা সহ্য করা যায় না। ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে, কিন্তু কোনো অজানা শক্তির জন্য পারছি না। এইদিকে আমি ফোন টিপতেছিলাম, তখন আমার গার্ড কল দিয়ে বলল, ভাই নিহালকে তো এনকাউন্টার করা হয়েছে। আমি কিছুটা অবাক হলাম, কেন করছে? লোকটি বলল, ভাই সে নাকি পালিয়ে যেতে চাইছিল, তাই গুলি করা হয়েছে, এতে পিঠে গুলি লাগার কারণে মারা গিয়েছে। আমি বললাম, ও, যার যেটা প্রাপ্য সেটা পেয়েছে, কার কি প্রাপ্য? হঠাৎ পিছন থেকে কথাগুলো বলাই একটু ভয় পেয়ে গেলাম। পিছনে ফিরতেই দেখলাম জেরিন। কিছুটা অবাক হলাম তার এমন সাজ দেখে, পরক্ষণেই কেন জানি মনে মনে খুশি হলাম, কারণ সে একটা বোরকা পরে আছে। আমি বললাম, কিছু না, এখন যেতে পারি নাকি না? জেরিন বলল, যেতে পারেন। বাসা থেকে বের হয়ে দরজায় তালা দিয়ে যখন রাস্তায় রিক্সার জন্য দাঁড়ালাম, তখন জেরিন বলল, আচ্ছা আজ আপনার বাইকে করে যাই?
আমি বললাম বাইকে করে কেন, রিক্সা করে গেলে কি হবে? জেরিন বলল আমার যেতে ইচ্ছে করছে, তাই চলো না বাইকে করে যাই। আমি বললাম না, আপনার আবার সমস্যা হবে। যদি এই খারাপ ছেলের সাথে আপনাকে আপনার কোনো ফ্রেন্ড দেখে তাহলে সমস্যা হবে, তাই রিক্সা করে যাওয়া ভালো হবে। আমার এমন কথা শুনে জেরিন মন খারাপ করে বলল, এইরকম করে কথা বলছো কেন? কোনো সমস্যা হবে না, প্লিজ চলো না, প্লিজ প্লিজ প্লিজ। মেয়েটা এমন করে বলছে, তার কথা আর ফেলতে পারলাম না। আমি বললাম আচ্ছা আপনি দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। এটা বলে বাইকটা নিয়ে জেরিনের সামনে আসলাম। জেরিন বাইকে উঠতেই আমাকে জড়িয়ে ধরলো। জেরিন জড়িয়ে ধরাতে আমার পুরো শরীর কেমন যেন এক শিহরণ বয়ে গেল। আমি বললাম এই কি করছেন, এমনভাবে জড়িয়ে ধরছেন কেন? জেরিন বললাম এইভাবে না ধরলে যদি পড়ে যাই তাই ধরলাম। জেরিন বলল এত কথা না বলে চলেন তো, দেরি হয়ে যাচ্ছে। তারপর আর কিছু না বলে বাইক চালাতে লাগলাম। হঠাৎ একটা কথা মনে পড়লো, আচ্ছা আমি তো এই 2 বছর বাইক চালাইনি, তাহলে বাইক এত সুন্দর আবার ট্যাঙ্ক ভর্তি তেল এইসব কেমনে? আমি বললাম আচ্ছা ম্যাম, আমি তো এই 2 বছর ছিলাম না তাহলে। জেরিন বললাম থাক আর বলতে হবে না, আমি পরিষ্কার করেছি, আর আমি বাবাকে বলেছি বাইকে তেল ভরে দিতে যদি কোনো কাজে লাগে। আমি বললাম আপনি কি করে জানলেন আমি এটা বলবো? জেরিন বললাম ওটা তুমি বুঝতে পারবে না, যাকে মন দিয়ে ভালোবাসা যায় তার মনের কথা একটু হলেও বোঝা যায়। আমি বললাম তাহলে আপনি না থাক, এখন বলে মুড খারাপ করতে চাই না। জেরিন বলল কি হলো, থেমে গেলেন কেন, কি বলবা বলো? আমি বললাম না কিছু না, চুপচাপ বসে থাকো। তারপর আর কোনো কথা বলা হয়নি। একটু পর চলে আসলাম মামুনদের বাসায়। বাসায় এসে জেরিন মার কাছে আর আমি মামুনের কাছে চলে আসলাম। আমি বললাম সরি দোস্ত, আসতে দেরি হয়ে গেল, সকালে ঘুম থেকে উঠতে পারিনি। মামুন বলল শালা বেশি রাত জেগে ক্রিকেট খেললে উঠবি কি করে? আমি বললাম শালা একদম আজে বাজে কথা বলবি না, তুই কত সাধু দেখা যাবে কাল সকালে। মামুন বললাম দেখা যাবে, আমি তো আর ওই রকম বউ পাগল হবো না, বউ পেলে রুম থেকে বের হইস না তুই। আমি বললাম দেখা যাবে কে বের হয় নাকি বের হয় না। মামুন বলল দেখিস শালা। আমি বললাম হয়েছে, এখন ঝগড়া লাগালে আর বিয়ে করতে হবে না, যা রেডি হতে যা শালা, আঙ্কেল আন্টিরাও তো রওনা দিছে। মামুন বলল যাচ্ছি যাচ্ছি শালা বউ পাগল। এই বলে মামুন চলে গেল আর আমি সেখানে বসে থাকলাম। তখন জেরিন এসে বলে উঠলো নাও এগুলো খেয়ে নাও। আমি বললাম না খাবো না, আপনাকে এগুলো কে আনতে বলেছে, নিয়ে যান। জেরিন বলল বেশি কথা বলো না তো, তুমি সকাল থেকে কিছু খাওনি, নাও খেয়ে নাও, আম্মু বলেছে না খেলে জোর করে খাইয়ে দিতে, এখন তোমার ইচ্ছে। এমনিতেই অনেক ক্ষুধা লাগছে। জেরিনার কারণে খেতে ইচ্ছা না থাকলেও শেষের কথাগুলো শুনে হাত বাড়িয়ে খাবারগুলো নিয়ে খেতে লাগলাম। আর জেরিন আমার পাশে বসে একধানে আমার দিকে তাকিয়ে থাকলো, তাই আমি তার দিক থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে মুখ করে খাবার খেতে লাগলাম। জেরিন বলল এটা কি হলো, ওই দিকে ফিরে কেন খাচ্ছ? আমি বললাম কারণ নজর লাগতে পারে, তাই সেই দিক থেকে ফিরে আসলাম। জেরিন বলল কারণ নজর লাগবে মানে? আমি তো তোমার বউ, নজর লাগলে আমার লাগবে, বুঝতে পারলে? ফিরো এইদিকে বলছি, ফিরো। আমি একটা হাসি দিয়ে তার দিকে ফিরে প্লেটটা তাকে দিয়ে বললাম নেন, আমার খাওয়া হয়ে গেছে, এখন কিছু হবে না। জেরিন বলল সমস্যা নাই, আমি তোমাকে দেখলে হয় বুঝতে পারলে। জেরিন বলল এটা বুঝতে পারছি, কিন্তু কবে থেকে এই খারাপ ছেলের মুখ দেখতে ইচ্ছে হলো আপনার? না মানে এক সময় একজন বলেছে আমার চেহারা নাকি তার দেখলে ঘৃণা হয়, আমাকে বিয়ে করা নাকি তার জীবনের প্রথম ভুল। জেরিন বলল শুভ, এগুলো এখানে না বললে নয় কি? আমি বললাম আমি কি বলছি, আমার কথার চেয়ে অনেক ভালো কথাও আছে। আমি তো আর কারোর মতো পাবলিক প্লেসে ক্যাম্পাসে অপমান করছি না, এখানে তো কেউ নেই। জেরিন বলল প্লিজ আর লজ্জা দিও না, তোমার কথাগুলো বুকে গুলির মতো করে লাগে। আমি বললাম আমার এমন হতো বুঝলে। তখন পিছন থেকে মামুন বলে উঠল প্রেম প্রীতি পরেও করতে পাবা দোষ, চলো এখন বউ আনতে হবে। আমি বললাম শালা একটু ধৈর্য ধর না, এত উতলা কেন হয়ে আছিস বিয়ে করার জন্য? তুই বুঝতে পারছিস না, তুই যে কুরবানি হয়ে যাচ্ছিস, বুঝতে পারলি? মামুন বলল হয়েছে, আর জ্ঞান দিতে হবে না, নিজে মধু খাচ্ছে আর আমাকে বলে কুরবানি হয়ে যাচ্ছি। ঢং বাদ দিয়ে চল, দেরি হয়ে যাচ্ছে, বাবা মা ওইদিকে কল দিচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে, তারা অনেক আগে রওনা দিচ্ছে। আমি বললাম চল চল, গাড়ি কিন্তু আমি চালাবো। মামুন বলল আচ্ছা চালাস। তারপর আমরা গিয়ে গাড়িতে উঠলাম, মামুন পিছনে, আমি ড্রাইভ সিটে, আর জেরিন আমার সাথে বসেছে। আমি গাড়ি চালাতে লাগলাম আর জেরিন আমার দিকে তাকিয়ে আছে এক ধ্যানে, আর মনে মনে বলছে শুধু তোমাকে ভালোবাসি বলে এখনো কাউকে ভালোবাসতে পারিনি, তুমি ফিরে আসবে বলে কাউকে আমার জীবনে আসতে দিইনি, তুমি এসেছো ফিরে কিন্তু কাছে টেনে নাওনি। জানি তুমি এখন আর এর মাঝে আমার তুমিটা নেই, আর এটাও জানি এবং বিশ্বাস আছে তুমি আমার হবে একদিন। এখন তুমি আমার সাথে যাই করো না কেন, তাও তুমি আমার প্রিয় মানুষ আছো, থাকবে সারা জীবন। এইদিকে জেরিন আমার দিকে এমন মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে, আমি না চাইতেও তার চোখে আমার চোখ পড়ে যাচ্ছে।
মামুন বলল, হাই আল্লাহ, মোরে কোথায় ফালাইলাম, এখন বিয়ে করতে যামু, তাও আবার এদের রোমান্স দেখতে দেখতে। মামুন বলল, ভাই গাড়ি থামা। মামুনের এমন কথা শুনে বললাম, কিরে কি হয়েছে? মামুন বলল, শালা বিয়ে করানোর জন্য নিয়ে যাচ্ছিস নাকি কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিস? তোরা যেইগুলো শুরু করছিস, আমি আর বিয়ে করতে যেতে হবে না, একেবারে কবরে যেতে হবে মনে হচ্ছে। তুই গাড়ি থেকে নাম, গাড়ি আমি চালাতে পারবো। মামুনের এমন কথা শুনে আমি জেরিন দুজনেই একটু লজ্জা পেলাম। মামুন বলল, হাই রে আমার লজ্জাপতি বন্ধু, গাড়ি ঠিক মতো চালা। আমি বললাম, চালাচ্ছি। তারপর তিনজন নানান গল্প করতে করতে প্রায় 3 ঘন্টা পর পৌঁছে গেলাম আমার বন্ধু, আমার আপুর শ্বশুর বাড়ি, পুরো গোষ্ঠী এই বাড়িতে। গাড়ি থেকে নামতেই মা বাবা আঙ্কেল অনেক কথা শোনালো। যাই হোক, সবকিছু এই কান দিয়ে ঢুকিয়ে ওই কান দিয়ে বের করে দিলাম। তারপর সবাই মিলে খাবার খেয়ে দোলাকে স্টেজে নিয়ে গেলাম। মামুনকে সেখানে রেখে আমি আপুর কাছে যেতে লাগলাম, কারণ ভাগিনেকে দেখতে হবে না ভাগিনে কার মতো হয়েছে। তারপর আপুকে গিয়ে বললাম, আপু কেমন আছিস? আপু বলল, ভালো, তুই? আমি বললাম, আমিও ভালো আছি। আমার ভাগিনা কই? আপু বলল, তোর বউয়ের কাছে। আমি বললাম, আপু ওকে ডাক, বল আমি আমার ভাগিনেকে নিব। আপু বলল, দেরিন তার রুমে আছে, যা গিয়ে রিফাতকে দেখে আই। আমি বললাম, পারবো না, তুমি যাও, আমি এখানে আছি। আপু বলল, আমার অনেক কাজ, আমি গেলাম, তোর দরকার হলে তুই যা। এটা বলে আপু চলে গেল। হ্যাঁ, কেউ আমাকে বুঝতে চায় না, যার কাছ থেকে দূরে থাকতে চাই তার কাছেই বারবার যেতে হয়। এটা বলে জেরিনের রুমের দিকে যেতে লাগলাম। রুমের সামনে এসে দেখলাম জেরিন আপুর বাচ্চাকে নিয়ে বাচ্চাদের মতো করে খেলা করছে। তার এমন বাচ্চামো দেখে ঠোঁটে একটা মুচকি হাসি ফুটে উঠল। আবার যাই হোক, ওইদিকে মন না দিয়ে বললাম, আসতে পারি ম্যাম? এটা বলতে জেরিন দরজার দিকে তাকিয়ে দেখলো আমি। জেরিন বলল, আরে আসো, এটা তো তোমারই রুম, এখানে আসতে অনুমতি নেওয়া লাগে নাকি? আমি বললাম, না ম্যাম, নিতে হয়। না জানি আবার কোন অপবাদ দিয়ে দেয়। জেরিন বললাম, আচ্ছা তুমি এমন খুঁচা মেরে কথা বলা কবে থেকে শিখলে? আমি বললাম, যেই দিন থেকে আমাকে মানুষ খুঁচা মেরে কথা বলা শুরু করছে সেই দিন থেকে ম্যাম। জেরিন বলল, এই ম্যাম ম্যাম বলা বন্ধ কর, আমি তোর বউ, বুঝতে পারলে? আমি বললাম, না ম্যাম, এটা হয় না, কেউ একজন ম্যাম বলতে বলেছে, যদি না বলি আবার কোনো অপবাদ দিয়ে দেয়। জেরিন বললাম, আচ্ছা আমি কি করলে তুমি আমাকে ক্ষমা করবে? শুভ, আমি তোমার কষ্ট সহ্য করতে পারছি না, তুমি আমাকে মেরে ফেলো, এইরকম তিলে তিলে কষ্ট না দিয়ে। আমি বললাম, আপনাকে কেন শুধু শুধু মেরে আমি জেল খাটবো, আজব। জেরিন বললাম, আচ্ছা স্ত্রী হিসাবে মেনে নিলে কি হয়? আমি তো মানছি আমি ভুল করছি, তাহলে আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? আমি বললাম, সুযোগ অনেক পেয়েছেন, আর নাম, আমি আর নিজেকে কষ্ট দিতে চাই না, আমি এখন আমার মতো করে বাঁচতে চাই। জেরিন বলল, আচ্ছা তোমার কি ইচ্ছে করে না রিফাতের মতো একটা বাচ্চা তোমার হোক? চলো না আমরা আবার নতুন করে শুরু করি। আমি বললাম, তা কোনোভাবে সম্ভব না, আর মাত্র কিছুদিন, এরপর আপনি আপনার পথে আর আমি আমার পথে। এখন কি আমার ভাগিনেকে আমি কোলে নিতে পারি? জেরিন একটু মন খারাপ করে বলল, নিয়ে যাও তোমার ইচ্ছে। জেরিন বলতে আমি রিফাতকে নিয়ে গেলাম, আর জেরিন আমার যাওয়ার দিকে তাকিয়ে আছে। জেরিন বলল, শুভ, আমি দেখে যাব আর চোখের পানি ফেলে যাব, দেখবো তুমি কত শক্ত হতে পারো, তুমি যত অবহেলা করবে আমি তত তোমার কাছে যাব, আমি তোমাকে আমার করে ছাড়বো, আমার ভালোবাসা দিয়ে তোমার অভিমান ভেঙে চুরমার করে ফেলবো। তারপর আমি রিফাতকে কোলে নিয়ে হলরুমে এসে একটা জায়গায় বসে রিফাতের সাথে খেলা করতে লাগলাম। ভাগিনা হয়েছে আমার মতো, এখনো কথা বলতে পারে না, কিন্তু বোঝা যাচ্ছে অনেক শান্ত হবে। রিফাতের সাথে খেলা করছি, এমন সময় অচেনা একটা মেয়ে এসে বলতে লাগলো, হাই কেমন আছেন? আমি মেয়েটার দিকে একবার তাকিয়ে আবার রিফাতের সাথে খেলা করতে করতে বললাম, ভালো আছি, আপনি? মেয়েটি বলল, আমিও। আচ্ছা আপনার নামটা কি জানতে পারি? আমি বললাম, শুভ। মেয়েটি বলল, নাইস নেম, আমারটা কি জিজ্ঞেস করবেন না? আমি বললাম, আমার ইচ্ছে নেই কারণ নাম জিজ্ঞেস করার, বুঝলে? মেয়েটি বলল, ও ভাব দেখাচ্ছেন আমার সাথে? আমি বললাম, যেটা ভাবতে পারেন, তাই না রিফাত? এইদিকে একটা মেয়ে আমার সাথে কথা বলছে, এটা জেরিন দেখে রাগে ফুসতেছে, কিন্তু কিছু বলছে না, কারণ সে দেখতে চায় আমি কি করি। মেয়েটি বলল, যাই হোক, আমার নাম রিমা, কি করেন? আমি বললাম, বউকে নিয়ে নাচতেছি। রিমা বলল, মজা করেন? আমি বললাম, আজব, আপনি আমার কি হন যে আমি আপনার সাথে মজা করতে যাব? আচ্ছা আপনি কি বলবেন সেটা বলে ভাগেন তো। রিমা বলল, আপনি এরকম করে কথা বলছেন কেন? আর বলার তো অনেক কিছু আছে, কিন্তু কি করে যে বলি? আমি বললাম, আরে কি বলবেন সেটা বলেন। রিমা বলল, আসলে আমি মানে আপনার নাম্বারটা দেওয়া যাবে? আমি বললাম, কেন, আমার নাম্বার কেন? রিমা বলল, এমনি কথা বলার জন্য। আমি যখনই কিছু বলতে যাব তখনই পিছন থেকে জেরিন এসে রেগে বলতে লাগলো। তো এভরিওয়ান, সবাই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো, আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।